ইংরেজিতে ভার্ব, বাংলা হলো ক্রিয়াপদ। আপনাদের পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা হলো ক্রিয়াপদ কি, উদাহরণসহ বিশ্লেষণ করো। অথবা প্রশ্ন আসতে পারে ক্রিয়াপদ বলতে কি বোঝো, উদাহরণসহ বিশ্লেষণ করো। অথবা এভাবেও আসতে পারে ক্রিয়া বা ক্রিয়াপদ বলতে কি বোঝো, ক্রিয়াপদ কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারে সংজ্ঞার্থ সহ উদাহরণ দাও। অথবা বিভিন্ন প্রকারের ক্রিয়াপদের উদাহরণ সহ বিশ্লেষণ করো। প্রথমে আমরা একটু জেনে নেব ক্রিয়াপদ বা ক্রিয়া কি, তার মানে এর সংজ্ঞার্থটা আমাদের আগে জেনে নেওয়া আবশ্যক। আমরা যদি সংজ্ঞার্থটা ভালোভাবে জানি তাহলে এর বিশ্লেষণ বা ভেতরের জিনিসগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। ওকে, বলছিলাম সংজ্ঞার্থের কথা। ক্রিয়া, ইংরেজিতে ভার্ব, বাংলায় হচ্ছে ক্রিয়া। যে শব্দ কোনো কিছু করা, ঘটা বা হওয়া অর্থাৎ কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এবার আসি উদাহরণে, অর্থাৎ বিষয়টা আমি উদাহরণের সাহায্যে পরিষ্কার করছি। যেমন তপু ছবি আঁকে, ছেলেটি গান গাইছে, তোমা বই পড়ে। এখানে একটু খেয়াল করে দেখুন যে আমি তিনটি বাক্য ব্যবহার করেছি। এই তিনটি বাক্যের শেষে যে শব্দটি রয়েছে, অর্থাৎ প্রতিটা বাক্যের শেষে যে শব্দটি, এই শব্দগুলোই হচ্ছে, অর্থাৎ তিনটি বাক্যের প্রত্যেকটি বাক্যের শেষের শব্দগুলি হলো ক্রিয়াপদ। তার মানে এই দাঁড়ানো যে বাংলা বাক্যের সাধারণত শেষে যে পদগুলো থাকে সেগুলি হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ চেনার সহজ উপায়, অর্থাৎ আসুন আমরা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে নির্ণয় করার সূত্রটা জেনে নিই যে কিভাবে আপনি ক্রিয়াপদটা চিনতে পারবেন। ওকে, সাধারণত বাংলা বাক্যের শেষে যে শব্দটি থাকে সে শব্দটি হলো ক্রিয়াপদ। আপনি ধরে নেবেন যে এরকম প্রায় 95% বেশি যে বাক্যগুলোতে শেষে শব্দটি আছে সেটি হলো ক্রিয়াপদ। তবে ব্যতিক্রম আছে, অনেক সময় আগে পিছিয়ে হয়, আগে পিছিয়ে করেও বাক্য গঠন করা যায় ভেরিয়েশন আনার জন্য। তবে সাধারণত সার্থক বাক্যের ক্ষেত্রে শব্দ শেষে যেটা থাকে সেটা হচ্ছে ক্রিয়াপদ। উপরের উদাহরণগুলোতে আঁকে, গাইছে, হবে, পড়ে, এগুলো হলো ক্রিয়াপদ। এবার আসা যায় ধাতু কি সে প্রসঙ্গে। ক্রিয়ার বিভক্তিহীন মূল অংশকে বলা হয় ধাতু। যেমন করেছিলাম, এই শব্দটিকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দুটো অংশ পাবেন, এক কর যোগ এছিলাম। এখানে কর হলো ধাতু আর এছিলাম হলো বিভক্তি। এরকম ধরেছিলাম, ধরছিলাম, কাটছিলাম, খেয়েছিলাম, এভাবে আপনি যতগুলো ক্রিয়াপদ পাবেন সবগুলো কিন্তু আপনি বিশ্লেষণ করতে পারেন। এবার আসা যাক শ্রেণী বিভাগে। ক্রিয়ার আসলে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যায়। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলোই আমরা এখানে দেখানোর চেষ্টা করব। প্রথমে আসা যাক ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়াকে কয় প্রকার করা যায়। ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়, এক সমাপিকা ক্রিয়া, দুই হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে সমাপিকা ক্রিয়া কি আর অসমাপিকা ক্রিয়াই বা কি। খুব সহজ, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু আনসারটা পেয়ে যাবেন। বলছিলাম সমাপিকা ক্রিয়ার কথা, যে ক্রিয়া বাক্যের অর্থ ও গঠনগত পূর্ণতা দেয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আমরা
উদাহরণগুলো পূর্বে টেনেছিলাম, আবারও সেই উদাহরণগুলো এখানে টানা যেতে পারে। তপু ছবি আঁকবে, ছেলেটি গান গাইছে, তমা বই পড়েনি। তো একটু ভালো করে খেয়াল করে দেখুন যে আমরা যখনই বলি যে সমাপিকা ক্রিয়ার কথা, তখনই দেখবেন যে বাক্যে এই ক্রিয়াপদটি দ্বারা এখানে কিন্তু বাক্যের পূর্ণতা বোঝাচ্ছে। তার মানে হচ্ছে বক্তার মনের ভাব সম্পূর্ণ হচ্ছে। তপু ছবি আঁকবে, ক্লিয়ার হয়ে গেছে মনের ভাব। ছেলেটি গান গাইছে, এই যে গাইছে দ্বারা কিন্তু বাক্যের পূর্ণতা পেয়েছে। তমা বই পড়েনি, এখানে কিন্তু বাক্যের পূর্ণতা পেয়েছে। তার মানে হলো যে এই ক্রিয়াপদগুলো দ্বারা, বিশেষ করে সমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যের মনের ভাব কি হয়, সম্পূর্ণরূপে প্রকাশ পায়। তাহলে আমরা বলতে পারি যে এখানে তিনটি বাক্যই কিন্তু অর্থ ও গঠনগত দিক থেকে পূর্ণতা প্রাপ্ত। আবার আসুন অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ঠিক এইটারই প্রায় উল্টো। যে ক্রিয়া বাক্যকে পূর্ণতা দিতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। আপনি উদাহরণ হিসেবে নিচ থেকেও আপনি আরো উদাহরণটা আনতে পারেন। এখানে আমি তিনটি উদাহরণ টানার চেষ্টা করেছি। যেমন তুলি হাত মুখ ধুয়ে ... মানে বর্ণ চিহ্ন দিলাম। ছেলেটি গান গেয়ে ... তমা বই নিয়ে ... তার মানে আপনি দেখুন তো, আপনি নিজে নিজে একটু বিচার করে দেখার চেষ্টা করুন। তুলি হাত মুখ ধুয়ে, আমি কি বাক্যটি শেষ করেছি, বা আপনি কি মানে পুরো বিষয়টি বুঝতে পেরেছেন? ছেলেটি গান গেয়ে ... এর মানে হচ্ছে আমি আরো কিছু বলতে চেয়েছি। তমা বই নিয়ে ... তার মানে এখানেও আমি আরো কিছু বলতে চেয়েছি। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? ওভারঅল দাঁড়ালো যে আমি তিনটি বাক্যের মধ্যেই ক্রিয়াপদ ব্যবহার করেছি। উপরের বাক্যে দেখুন আপনি ধুয়ে, তারপরের বাক্যে গিয়ে, তারপরের বাক্যে নিয়ে, কিন্তু ক্রিয়াপদ ব্যবহার করার পরেও বাক্যগুলোর পূর্ণতা পায়নি। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে যেসব ক্রিয়াপদ দ্বারা বাক্যের পূর্ণতা পায় না সেসব ক্রিয়াপদই হলো কি, অসমাপিকা ক্রিয়া। আমরা যদি আবিধানিকভাবে বলতে চাই, অর্থ ও গঠনগত দিক থেকে এখানে কোনো পদই পূর্ণতা পায়নি। সমাপিকা ক্রিয়া যোগ করলে কিন্তু কি হবে, এই বাক্যগুলো পূর্ণতা পাবে। আমরা দেখি তো আসলে কি পূর্ণতা পায়। দেখুন, তুলি হাত মুখ ধুয়ে পড়তে বসলো। আপনি অন্যভাবে সাজাতে পারেন। আমি এইভাবে সাজালাম যে তুলি হাত মুখ ধুয়ে পড়তে বসলো। পড়তে বসলো, হাত মুখ ধুয়ে পড়তে বসলো। শেষে একটা ক্রিয়াপদ আছে, আবার ধুয়ে এটা আরেকটা ক্রিয়াপদ। তার মানে হচ্ছে শেষেরটা হলো সমাপিকা ক্রিয়া এবং আগের যে ক্রিয়াটা আছে সেটা হলো অসমাপিকা ক্রিয়া। ছেলেটি গান গেয়ে ভিক্ষা করছিল। গেয়ে অসমাপিকা এবং শেষে যেটা আছে সেটা হচ্ছে সমাপিকা, কারণ শেষেরটা দিয়ে বাক্যটি পূর্ণতা পেয়েছে। একইভাবে আপনি দেখুন তৃতীয়টি, তমা বই নিয়ে বাসায় ফিরল।